the today's light, your ultimate destination for success. হ্যালো এসএলএসটি স্টুডেন্টস, কেমন আছো সবাই? 30 days 30 মকের আজকে হচ্ছে মক নাম্বার 15। যারা যারা কোশ্চেনগুলো অ্যাটেন্ড করে এসছো তারা মিলিয়ে দেখে নাও কতগুলো কোশ্চেন ঠিক করেছো। মক মানে কিন্তু জয়ের প্রস্তুতি। তাহলে চলো আর কথা না বলে আজকের সলিউশন ভিডিওটা দেখে নিই। প্রথম যে প্রশ্নটা ছিল, বলেছে দুটি ট্রেন একই সময়ে এ এবং বি স্টেশন থেকে U1 এবং U2 বেগে যাত্রা শুরু করে পরস্পরের সাক্ষাতের যথাক্রমে 4 আওয়ার এবং 9 আওয়ার সময়ে বি এবং এ স্টেশনে পৌঁছায়, তাহলে U1 and U2 অনুপাত কত হবে? এটা খুব সুন্দর অঙ্ক, কিন্তু কনসেপ্টটা ভালো করে বুঝবে। তাহলে বলেছে ধরো এই একটা স্টেশন, এই একটা স্টেশন, স্টেশন এ, স্টেশন বি। এইবার আমি মনে করলাম যে একটা কোন একটা পয়েন্ট, ধরো এই পয়েন্টটা পি। তাহলে এইখান থেকে একটা ট্রেন যাত্রা শুরু করেছে, এদিক থেকে একটা ট্রেন যাত্রা শুরু করেছে, তাদের বেগ হচ্ছে U1 and U2, এবং একটা সময় পরে গিয়ে তারা একে অপরকে ক্রস করবে। তাহলে আমি মনে করলাম যে একটা সময় মানে হচ্ছে এটা টি টাইম, টি টাইমে তারা একে অপরকে ক্রস করবে অ্যাট টি টাইম। এইটা ধরো ক্রসিং পয়েন্ট। তাহলে এবং আরেকটা জিনিস অ্যাজিউম করলাম যে এইটা টোটাল যে ডিস্টেন্সে আছে সেটা হচ্ছে ডি। এবার প্রথম যে ট্রেনটা আছে, এ স্টেশনে যে ট্রেনটা ছিল, তার এই ক্রসিং পয়েন্ট পি পর্যন্ত যেতে কতটা সময় লেগেছে? তাহলে ক্রসের আগে এর অতিক্রান্ত দূরত্ব কত? টি সময় লেগেছে। আমি মনে করেছি যে টি সময় এরা দুজন দুজনকে ক্রস করেছে। তাহলে এ কতটা পাথ ট্রাভেল করেছে? এ এর অতিক্রান্ত দূরত্ব। তাহলে আর যেহেতু ট্রেনটা সমবেগে চলছে, তাহলে আমরা অতিক্রান্ত দূরত্ব ধরো লিখলাম স্মল d1 ইজ ইকুয়াল টু v ইন্টু টি। তাহলে এখানে কি আছে? u1 ইন্টু টি। বি এর ক্ষেত্রে কি হবে? d2 u2 ইন্টু টি। তাহলে এদের মধ্যে এ প্লাস বি এর অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে তোমার ডি দূরত্ব, মোট দূরত্ব কত? এইটা সমান সমান u1t প্লাস u2t। বোঝা গেছে? এইবার আমি লিখলাম ক্রস করার পরে, ক্রস করার পরের ইনফরমেশনটা কিন্তু দেওয়া আছে। বলেছে সাক্ষাতে 4 আওয়ার্স এবং 9 আওয়ার সময়ে বি এবং এ স্টেশনে পৌঁছায়। মানে এ স্টেশনে যে ট্রেনটা ছিল তার এইটুকু পাথ যেতে তার 4 আওয়ার লেগেছে, এবং বি স্টেশনে যে যে ট্রেনটা ছিল তার এইটা যেতে 9 আওয়ার্স লেগেছে। তাহলে এই ডি2 সমান সমান কি হবে? এই ডি2 লেন্থ, অর্থাৎ এইটা ধরলাম এইটা তাহলে দাঁড়িয়েছে ডি1 এবং এইটা ডি2। এই ডি2 লেন্থটা তাহলে কি হয়ে যাবে এখন? 4 আওয়ার। তাহলে u1 ইন্টু 4।
এবং এই d1 লেন্থটা কি হবে এখন u2 ইন্টু 9, তাই তো? তাহলে এই d2 আর এই d2 সেম হওয়ার কথা, ঠিক তো? এবং এই d1 এবং এই d1 কিন্তু সেম হওয়ার কথা। তাহলে আমরা যদি করি তাহলে d2 অর্থাৎ u1 4 is equal to u2 t। আর একটা কি লিখতে পারি, u2 9 is equal to u1 t। এবার আমাকে u1 আর u2 এর রেশিও বের করতে হবে। তাহলে আমরা একটাকে দিয়ে আর একটাকে ভাগ করে দিই। তাহলে মনে করলাম u1 4 by u2 9 equal to u2 t by u1 t। t কেটে দিলাম। তাহলে যেটা দাঁড়ালো u1 স্কোয়ার 4 is equal to u2 স্কোয়ার 9। এবার যদি আমি u1 স্কোয়ার বাই u2 স্কোয়ার লিখি তাহলে কি দাঁড়াবে, এইটাকে নিচে নিয়ে এলাম, তাহলে 9/4, তাই তো? তাহলে 9/4 যদি হয় তাহলে u1 বাই u2 এর মান হবে √9/4, তাহলে 3/2, অর্থাৎ u1 is to u2 হচ্ছে 3:2। তাহলে 3:2 কোথায় আছে, অপশন নাম্বার ডি। তাহলে অপশন নাম্বার ডি হলো তোমার রাইট অ্যান্সার। পরের প্রবলেমটা দেখো, বলেছে পি কিউ আর তিনটি ভেক্টরের যোগফল 0, নিচের কোনটি সঠিক নয়? তাহলে বলেছে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 0। তাহলে এক এক করে দেখি কোনটার সঙ্গে মিলে যায়। বলেছে কিউ এবং আর সমান্তরাল না হলে পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর ক্রস আর ভেক্টর 0 হবে না। তাহলে আমরা কি জানি, পি ভেক্টর উইল বি, এটাকে যদি ওই পাশে নিয়ে যাও, মাইনাস অফ কিউ প্লাস আর। এই নাম্বার অপশনটা অ্যানালাইসিস করছি। তাহলে সুতরাং আমরা যদি এখানে লিখি পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর, তাহলে আমরা কি লিখব, মাইনাস অফ কিউ প্লাস আর ক্রস কিউ ভেক্টর। তাহলে এটা যদি আমি ভেঙে লিখি, মাইনাস কিউ ভেক্টর ক্রস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর ক্রস কিউ ভেক্টর। তাহলে কিউ ক্রস কিউ উইল বি 0, দেন মাইনাস 0 মাইনাস যেহেতু করে দিয়েছি তাহলে আমরা লিখতে পারি কিউ ভেক্টর ক্রস আর ভেক্টর। তাহলে মাইনাস মাইনাস অর্থাৎ কিউ ভেক্টর ক্রস আর ভেক্টর। তাহলে পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু দাঁড়ালো কিউ ভেক্টর ডট ক্রস আর ভেক্টর। এখন এখানে দিয়েছে কি দিয়েছে, পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর ক্রস আর ভেক্টর। তাহলে আমরা জানি কি, যদি এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর হয় তাহলে আমরা এইটাকে এইভাবে লিখতে পারি,
এ ডট সি ইন্টু বি মাইনাস বি ডট সি ইন্টু এ। তাহলে একইভাবে যদি আমরা লিখি এটার ক্ষেত্রে, তাহলে কি দাঁড়াবে? কিউ ডট আর তাহলে এইটাকে আমরা যদি এটা কনভার্ট করে নিই, যে পি ডট কিউ ইজ ইকুয়াল টু কিউ ডট আর, তাহলে কিউ ভেক্টর ক্রস আর ভেক্টর ক্রস আর ভেক্টর। এবার যদি আমরা এখান থেকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তাহলে দাঁড়াবে কি কিউ ডট আর ডট ইন্টু আর মাইনাস আর ডট আর ইন্টু কিউ। বোঝা গেল? তাহলে এখানে পড়ে থাকলো কিউ ডট আর ইন্টু আর মাইনাস আর স্কোয়ার কিউ। এখন এই রাশিটি কখন শূন্য হবে? যদি কিউ আর আর যদি পরস্পরের সমান্তরাল হয়, অর্থাৎ কিউ ক্রস আর যদি 0 হয়, অথবা কিউ আর লম্ব হয় এবং কিছু নির্দিষ্ট শর্ত যদি পূরণ করে, তবেই কিন্তু এই টার্মটা 0 হতে পারে। যেহেতু এখানে বলে দিয়েছে কিউ আর সমান্তরাল নয়, তাহলে কিন্তু এই টার্মটা 0 হবে না। বোঝা গেল? পরের অপশনটা চেক করো, মানে এইটা ঠিক আছে। এবার পরের অপশনটা চেক করো, বলেছে কিউ ও আর পরস্পরের সমান্তরাল না হলে পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর ডট আর ভেক্টর শূন্য হবে না। সেম ভাবে আমরা অ্যানালাইসিস করি, তাহলে পি ডট কিউ ক্রস কিউ আমরা সমান সমান কি জানি? কিউ ভেক্টর ক্রস আর ভেক্টর। তাহলে সেইটাকে তার সঙ্গে যদি আমরা ডট আর ভেক্টর করি, তাহলে এখান থেকে আমরা যদি বলি যে কিউ ক্রস আর ভেক্টর কি, এখানে দুটো ভেক্টরের ক্রস মানে কি, এর যে রেজাল্টেন্ট ভেক্টরটা বেরোবে, সেই ভেক্টরটা কিউ এর সাথে তোমার লম্ব এবং আর এর সঙ্গেও কিন্তু লম্ব। বোঝা গেছে? ধরো ডি ভেক্টর। সুতরাং যদি লম্ব হয়, আর এর সঙ্গে যদি লম্ব হয়, তাহলে এই ডি সঙ্গে যদি একটা সেম লম্ব ভেক্টরটাই ডট প্রোডাক্ট করা হয়, তাহলে এটা একটা শূন্য হবে। অর্থাৎ লম্ব ভেক্টর ধরো আই ডট জে বা আই ডট কে, আই ডট জে, আই ডট কে, এগুলো কি দেবে? শূন্য দেবে, তাই তো? তাহলে এটা বলেছে শূন্য হবে না, কিন্তু এটা তো শূন্য হবেই। বোঝা গেছে? এই জায়গাটা বোঝা গেছে? তাহলে এই স্টেটমেন্টটা কিন্তু সঠিক নয়। তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা? অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো, বলেছে 10 কেজি ভরের একটি বস্তুর উপর 6 নিউটন এবং 8 নিউটন মানের দুটি লম্ব বল ক্রিয়া করে, লব্ধি ত্বরণ কত? তাহলে F1 কত? F1 is equal to 6 নিউটন, F2 is equal to 8 নিউটন। তাহলে এবং এরা কি করে পরস্পরের কি লম্বভাবে ক্রিয়া করছে। তাহলে
তাহলে যদি আমরা ধরো এই একটা ফোর্স এদিকে ক্রিয়া করছে এবং এই একটা ফোর্স এদিকে ক্রিয়া করছে, তাহলে তাহলে লব্ধি কি হবে, এই বরাবর। তাহলে রেজাল্টেন্ট বা লব্ধি ভেক্টরের মান কি করে বের করব, নেট ভেক্টর ইজ ইকুয়াল টু রুট ওভার f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার। তাহলে 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার other 36 plus 64, that is 100, that is 10 নিউটন। তাহলে এফ নেট ফোর্স কত হলো, 10 নিউটন। কিন্তু বলেছে লব্ধি ত্বরণ। আচ্ছা, ত্বরণ কি করে পাবো, তাহলে আমরা জানি নিউটনের সেকেন্ড ল থেকে এফ ইজ ইকুয়াল টু এম এ। এফ টু নেট আমরা পেয়ে গেছি, এ মাস তো এখানে দেওয়াই আছে, তাহলে এ সমান সমান এফ বাই এম, তাহলে 10/10 আর এ ইজ ইকুয়াল টু 1 মিটার সেকেন্ড ইনভার্স 2, এই দাঁড়ালো বলেছে। আচ্ছা, কিন্তু এখানে আবার বলেছে লব্ধি ত্বরণ হলে অপশনগুলো দেখো কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে সেটাও কিন্তু বের করেছে। তাহলে এইটা তো পরিষ্কার হয়ে গেল 1 মিটার স্কয়ার। তাহলে এখান থেকে ডাইরেক্ট বলা যেতে পারে 1 মিটার স্কয়ার, যদি এইটা যদি হয় তাহলে এইটা তো হলো যা 6 নিউটন বলের সঙ্গে tan 4/3 অ্যাঙ্গেল করে আছে কিনা এটা বের করার জন্য কি হবে, তাহলে tan থিটা এর নেট ফোর্স হয় মনে করলাম এইটা হচ্ছে তোমার 6 নিউটন ফোর্স, এটা হচ্ছে 8 নিউটন ফোর্স। তাহলে এই tan থিটার মান অর্থাৎ স্লোপ tan থিটা ইজ ইকুয়াল টু বলতে পারি লম্ব উপাংশ বাই হচ্ছে ভূমি উপাংশ। লম্ব উপাংশ ধরো 8 আর এখানে হচ্ছে 6, তাহলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 4/3, তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 4/3। তাহলে 3 এর এ নাম্বার ইজ দা রাইট অ্যান্সার। বোঝা গেছে? পরের কোশ্চেনটা দেখো, বলেছে একটি দণ্ড সুষম গতিবেগে চলছে, কথাটির অর্থ কি? বলেছে একটি দণ্ড সুষম গতিবেগে চলছে, কথাটির অর্থ কি? আচ্ছা, সুষম গতিবেগে চলছে মানে কি, মানে যদি বলি সুষম গতিবেগ, তাহলে এক হতে পারে রৈখিক বেগ, এক হতে পারে কৌণিক বেগ। আচ্ছা, অপশনগুলো আগে পড়ে নাও। দণ্ডটির উপর ক্রিয়ারত মোট বল শূন্য, কিন্তু তার ভর কেন্দ্রের সাপেক্ষে একটি টর্ক ক্রিয়া করতে পারে। দণ্ডটির উপর ক্রিয়ারত মোট বল শূন্য এবং তার ভর কেন্দ্রের সাপেক্ষে টর্কও শূন্য। দণ্ডটির উপর ক্রিয়ারত কিন্তু টর্ক, আচ্ছা দেখো, টর্ক যদি হয় তার মানে হচ্ছে রোটেশন আছে, তার মানে হচ্ছে কৌণিক বেগ আছে। এইবার যদি একটা রৈখিক বেগ সমান সুষম হয় তাহলে তার এফ নেট, যেটা রৈখিক ভরের ক্ষেত্রে এফ নেটটা হবে তোমার 0, এবং যদি কৌণিক বেগটা সুষম হয় তাহলে টাউ নেটটাও হবে 0। তাহলে এবার বলো কোন অপশনটা হবে, তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, বলেছে এম ভরের কোনো একটি ব্যক্তি এল দৈর্ঘ্যের একটি সিঁড়ি সর্বনিম্ন ধাপে দাঁড়িয়ে আছেন এবং সিঁড়ির সর্বোচ্চ ধাপে উঠলেন। ব্যক্তিটির, এই প্রশ্নটা আগেও আমরা অনেকবার করেছি, তো এখানে কি হবে, ব্যক্তির উপর কৃতকার্য শূন্য হয়। যারা এটা, এই প্রশ্নটা আমরা স্থির শক্তি গতিশক্তি চ্যাপ্টারে করেছি এবং
এর আগে কোনো এক মক টেস্টও করেছি, বোধহয় প্রথম না সেকেন্ড মক টেস্টে যেন এটা করেছি। তোমরা এটার ডিটেলস অ্যানালাইসিস সেখানে গিয়ে পেয়ে যাবে, তো দেখে নাও। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। বলেছে এম ভরের দুটি বস্তুকণা পারস্পরিক মহাকর্ষ বলের প্রভাবে আর ব্যাসার্ধের বৃত্ত বরাবর ঘুরছে, প্রতিটি কণার বেগ কত? প্রতিটি কণার বেগ কত? মহাকর্ষ বলের প্রভাবে আর ব্যাসার্ধের বৃত্তাকার প্রতিটি কণার বেগ কত? দেখো, মহাকর্ষ বলের প্রভাবে তো শুধুমাত্র ঘোরে না, অপকেন্দ্র বল উম, আর মহাকর্ষ বলের এই দুটোর জন্যই কিন্তু বলটা ঘোরে। কারণ শুধু একটা থাকলে তো আহ, শুধুমাত্র একটা থাকলে তো তার দিকে এসে কি হলো আটকে যেত, বা এটা পসিবলই হতো না, রোটেশন করাটা পসিবল হতো না। তাহলে যদি আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে যদি ঘোরে, ধরো এটা আর ব্যাসার্ধে একটা বৃত্তাকার পথে ঘুরছে, তার মানে বৃত্তাকার পথে ঘুরছে, তার মানে এইখানে একটা কণা আছে, এরও ভর এম, এরও ভর এম, এবং পরস্পরের দূরত্ব, তাহলে এটা যদি আর হয় তাহলে এদের মধ্যে পরস্পরের দূরত্ব হচ্ছে 2r, তাই তো? তাহলে যদি দুটি ভর এম অন একই ভর হয় এম ইন্টু এম, তাহলে তাদের মধ্যে আকর্ষণ অর্থাৎ মহাকর্ষ বল কত হবে? গ্র্যাভিটেশনাল ফোর্স জি এম এম বাই আর স্কোয়ার। তাহলে এখানে আছে জি এম স্কোয়ার বাই আর হচ্ছে 2r স্কোয়ার, দ্যাট ইজ 4r স্কোয়ার। বোঝা গেল? এইবার এইটা অপকেন্দ্র বলের সঙ্গে কি হতে হবে? সমান হতে হবে, যার জন্য তো ওরা একে অপর থেকে 2r ডিস্টেন্সে মেনটেন করে আছে। তাহলে সেই ফোর্সের কত হবে? ধরো এটা সেন্ট্রিপিটাল ফোর্স, তাহলে এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এম ভি স্কোয়ার যদি আর হয়, তাহলে এইটা এই ফোর্সটা আর এই ফোর্সটা হচ্ছে তোমার পরস্পরের সমান, যার জন্য ওরা একে অপরকে মুভমেন্ট করছে। তাহলে এম ভি স্কোয়ার আর ইজ ইকুয়াল টু জি এম স্কোয়ার বাই 4r স্কোয়ার। বোঝা গেছে? তাহলে এখান থেকে কি কি কেটে দেবো? আর আর কেটে দাও, একটা আর থাকলো, এম এম একটা এম থাকলো, তাহলে ভি স্কোয়ার সমান সমান জি এম বাই 4r। তাহলে ভি সমান সমান রুট ওভার জি এম বাই 4r। তাহলে অপশন নাম্বার এ দেখো রাইট অ্যান্সার, জি এম বাই 4r। পরের কোশ্চেনটা দেখো, বলছে রেনল্ডস সংখ্যার সাংকেতিক মাত্রীয় সংকেত কোনটি? রেনল্ডস নাম্বার, তাহলে রেনল্ডস নাম্বারের হয় আর ই ইজ ইকুয়াল টু রো বি ডি বাই হচ্ছে তোমার মিউ। তাহলে রো হচ্ছে তোমার ভর বাই আয়তন, তাই তো? তাহলে ভর বাই এম এল টি টু দি পাওয়ার -3 ডট ভি হচ্ছে ভেলোসিটি, তাহলে এল বাই টি, তাহলে এল টি -1, এবং ডি হচ্ছে তোমার দৈর্ঘ্য, তার মধ্যে হচ্ছে এল বাই হচ্ছে মিউ, অর্থাৎ
কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি বা সান্দ্রতা গুণাঙ্ক, তার মাত্রা হচ্ছে mLT ml⁻⁻1 T⁻⁻1। এবার এইটা যদি ক্যালকুলেট করি তাহলে দেখো কি দাঁড়াবে, m-0, তাহলে m0, l আছে তিনটে উপরে, তাহলে 2 এখানে তো +2 -3, তাহলে পরে থাকলো -1, এবং এই -1টা উপরে কি হবে +1, তাহলে l⁻0 হয়ে গেল। t এখানে -1 উপরে গেলে হয়ে গেল +1, তো প্লাস মাইনাসে 0, তাহলে t⁻0। এইটা হবে তোমার ফাইনাল অ্যান্সার। কোথায় আছে? সি অপশন উইল বি ফাইনাল অ্যান্সার। বলেছে কোন সংকট তাপমাত্রায় কোন তরলের পৃষ্ঠটান কি হয়? সংকট তাপমাত্রা কোনটা? না, যে তাপমাত্রায় একটি তরল পদার্থ কি গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হবে আর কি, সেই তাপমাত্রার কথা বলেছে। তাহলে সেই তাপমাত্রায় পৃষ্ঠটান কি হয়? যখনই তাপমাত্রা বাড়বে পৃষ্ঠটান কমবে, এবং সংকট তাপমাত্রায় তরল আর গ্যাস পদার্থ অভিন্ন টাইপের রিপ্রেজেন্ট করে, এবং কোনো পৃষ্ঠের কোনো কিন্তু অস্তিত্ব থাকে না, তার মানে সেই তাপমাত্রায় পৃষ্ঠটান উইল বি 0। পরের প্রশ্নটা দেখো, বলছে দুটি ধাতব তন্ত্রের দৈর্ঘ্যের অনুপাত এত, উপাদান দুটির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত, একই তাপমাত্রা বৃদ্ধির জন্য দৈর্ঘ্য প্রসারণের অনুপাত কত হবে? স্ট্রেট ফরওয়ার্ড, তাহলে L1/L2, তাহলে দৈর্ঘ্য প্রসারণ যদি আমরা বলি del L, তাহলে L আলফা del T, তাই তো? তাহলে প্রথম দ্বন্দ্বের ক্ষেত্রে কি হবে? ধর আমি লিখলাম del L1 আলফা 1 del T, আর del 2 টির ক্ষেত্রে L2 আলফা 2 del T। তাহলে এখানে কি কি দেওয়া আছে? ধাতব দ্বন্দ্বের অনুপাত দেওয়া আছে, অর্থাৎ কি কি দেওয়া আছে? L1/L2 দেওয়া আছে 2/3, এবং আলফা 1 আর আলফা 2 দেওয়া আছে 4/3, তাই তো? আর দেওয়া আছে del T কি হবে? বলছে একই তাপমাত্রা বৃদ্ধির জন্য, মানে del L1 এর ক্ষেত্রে del T যা, আর L2 এর ক্ষেত্রে del T তা, তাই জন্য লিখেছি del T সেম। বোঝা গেছে? এবার যদি আমি এদের মধ্যে রেশিও করি, তাহলে del L1/del L2 is equal to L1 alpha 1 by L2 alpha 2, এটাই পড়ে থাকবে, তাই তো? তাহলে এইটা L1 L2 into alpha 1 alpha 2, L1 L2 এর মান হচ্ছে 2/3 into alpha 1 alpha 2 এর মান হচ্ছে 4/3, তাহলে পড়ে থাকলো 8/9। তাহলে del L1 del L2 রেশিও কত? del L1 is to del L2 is equal to 8:9। তাহলে অপশন নাম্বার ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো, বলেছে তাপমাত্রা বাড়ার অর্থ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কি? তাপমাত্রা বাড়া মানে কি? কোনো গ্যাসের তাপমাত্রা বাড়লে তার মধ্যে অণুগুলির গতিশক্তি কি হবে? বাড়বে, মানে অভ্যন্তরীণ শক্তি বাড়বে। যদি গ্যাসের তাপমাত্রা কমে যায় তাহলে অণুগুলির যে ছোটাছুটি সেটা কম হবে, এবং তাদের গড় গতিশক্তিও কিন্তু কম হবে,
ফলে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে। তাহলে এখানে তাপমাত্রা বাড়ানো হচ্ছে, তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। এর পরের প্রশ্নটা দেখো, বলেছে কোনো অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য f দর্পণের ফোকাসে একটি বস্তু রাখলে তার বিবর্ধন কত হবে? তাহলে অবতল দর্পণ বলেছে, তাহলে কোনো অবতল দর্পণের ফোকাস কি? ফোকাস হলো সেই বিন্দু যে বিন্দুতে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোকরশ্মি প্রতিফলনের পর মিলিত হয়, এটা হচ্ছে দর্পণের ফোকাস। এবার যদি কোনো বস্তু ফোকাসে রাখো, তাহলে বস্তু থেকে নির্গত আলোকরশ্মি প্রতিফলনের পর কি সমান্তরাল পথে চলে যায়। তাহলে তাহলে এইখান থেকে যে রশ্মিগুলো বেরোবে সেগুলো গিয়ে তাহলে এর দ্বারা যে প্রতিবিম্বটা গঠন হবে সেটা অসীম দূরত্বে গিয়ে গঠন হবে, তাই তো? তাহলে এখন যদি আমরা বিবর্ধন দেখি, বস্তুর প্রতিবিম্বের দূরত্ব আর হচ্ছে এইটা হচ্ছে ধরো বস্তুর দূরত্ব, তাহলে প্রতিবিম্বের দূরত্ব তো দাঁড়াচ্ছে ইনফিনিটি আর বস্তুর দূরত্ব দাঁড়াচ্ছে এফ। তাহলে আলটিমেটলি বিবর্ধন কত দাঁড়াবে? অসীম। বোঝা গেছে? বলেছে বায়ুর সাপেক্ষে কাঁচ এবং কোয়ার্টজের প্রতিসরাঙ্ক যথাক্রমে 3/2 এবং 12/5 হলে কাঁচের সাপেক্ষে কোয়ার্টজের প্রতিসরাঙ্ক কত হবে? তাহলে কাঁচের সাপেক্ষে কোয়ার্টজের প্রতিসরাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে আমরা ধরি একটা জেনারেল ফর্মুলা, যে ধরো এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, তাহলে এইটাকে আমরা লিখব মিউ বি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক ইকুয়াল টু বায়ুর সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ আর হচ্ছে বায়ুর সাপেক্ষে এ মাধ্যমের। তাহলে এখানে কি বলেছে? কাঁচের সাপেক্ষে কোয়ার্টজের প্রতিসরাঙ্ক, তাহলে কি হবে? মিউ কোয়ার্টজ, মিউ ধরো এ এখানে লিখলাম আমি কাঁচ, বি ইকুয়াল টু লিখলাম কোয়ার্টজ। তাহলে মিউ কি হবে? বি এ অর্থাৎ কাঁচের সাপেক্ষে কোয়ার্টজ, তাহলে উপরে কার হবে? বি এর, বায়ুর সাপেক্ষে কোয়ার্টজ কত হবে? 12/5। নিচে কত হবে? এ মাধ্যমের অর্থাৎ কাঁচ মাধ্যমের 3/2। তাহলে 12/5 ইন্টু 2/3, 3 4 12, 4 2 8/5। তাহলে 8/5 উইল বি দা রাইট অ্যান্সার। বুঝা গেছে? পরের প্রশ্নটা দেখো, বলেছে একটি সমান্তরাল কাচের ফলকের ফোকাস দূরত্ব হলো, একটা সমান্তরাল যদি কাচ থাকে তাহলে আমরা যদি তার মিরর ফর্মুলা দেখি তাহলে কি দাঁড়ায়? 1/f ইজ ইকুয়াল টু তাহলে
এই R1 আর R2 হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তাহলে এই লেন্স মেকার ফর্মুলা থেকে আমরা কি R1 R2, তাহলে এই বক্রতা ব্যাসার্ধ যদি সমান্তরাল হয় তার বক্রতা ব্যাসার্ধ কোথায় ধরবো? অসীমে ধরবো, তাই না? তাহলে এইটা যদি অসীম হয় তাহলে এই টার্মটা হয়ে গেল 0, তাহলে 1/f উইল বি 0, সো f উইল বি কি 1/0, আর 1/0 মানে হচ্ছে ইনফিনিটি, তাহলে অসীম। বলেছে লাল আলো নীল আলোর তুলনা করে বলা যায়, দেখো লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কি হয় সবচেয়ে বেশি, যার জন্য আমরা কি লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য, যার জন্য আমরা লাইট সিগন্যালে বেশিরভাগ ডেঞ্জারের জন্য রেড ইউজ করি, যাতে দূর থেকে সেটাকে দেখা যায়, আর তার লালের তরঙ্গ দৈর্ঘ্য নীলের থেকে বেশি। বলেছে সাইন স্কোয়ার ওমেগা টি আপেক্ষকটি নির্দেশ করে পর্যায় পাই বাই ওমেগা পর্যায়কালে সরল দোলগতি, 2 পাই বাই ওমেগা পর্যায়কালে সরল দোলগতি, পর্যায়কালে পর্যাবৃত্ত গতি যা সরল দোলগতি নয়, এবং পর্যায়কালে পর্যাবৃত্ত গতি। আচ্ছা, প্রথমত দেখতে হবে যে এটা সরল দোলগতি কিনা, এটা আর তার পর্যায়কালটা নির্ণয় করতে হবে। এবার নর্মাল আমরা একটা কোনো সরল সিম্পল হারমোনিক মোশনে যদি আমরা দেখি বা পর্যাবৃত্ত গতি যদি আমরা দেখি, নর্মালি আমরা যদি সিম্পল প্রথমে সরল দৈর্ঘ্যটা চেক করি, যদি একটা তাহলে কি হয়, y ইজ ইকুয়াল টু ধরো a sin ওমেগা টি প্লাস আলফা বা ফাই যাই বলো ফেজ অ্যাকচুয়ালি, তাহলে এইটা সাইন হতে পারে বা কস হতে পারে, এই দুটো হতে পারে। এবং ফাই যদি কোনো ইনিশিয়াল ফেজ না থাকে তাহলে সেটা ফাই ইজ ইকুয়াল টু 0। তাহলে a sin ওমেগা টি এটা হচ্ছে আমার বেসিক একটা সরল দোলগতির একটা সমীকরণ, কিন্তু এখানে দেওয়া আছে সাইন স্কোয়ার ওমেগা টি, তাহলে আমরা মনে করলাম y ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার ওমেগা টি, এবং এ ধরো এখানে 1, কিন্তু এইটা তো স্কোয়ার টার্ম আছে, কিন্তু এখানে তো স্কোয়ার টার্ম হবে না, তাহলে এটাকে আমাকে ভাঙতে হবে। কি করব আমি, সাইন স্কোয়ার থিটা, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 মাইনাস কস 2 থিটা বাই হচ্ছে 2, তাহলে হাফ মাইনাস হাফ cos 2 ওমেগা টি। এবার দেখো এই পোর্শনটা এ সাইনের বদলে এখানে cos আছে এবং ওমেগা টি এখানে 2 ওমেগা আছে, তাহলে এই পোর্শনটা একটা সরল একটা সরল দোলগতির মতো আচরণ করছে, কিন্তু এটা একটা একটা কনস্ট্যান্ট টার্ম থেকে মাইনাস, মানে পুরোপুরি একটা পর্যাবৃত্ত গতি বলা যেতে পারে, কিন্তু পুরোপুরি একটা সরল দোলগতি বলা যাবে না। তার মানে এইখানে এই দুটো অপশনের মধ্যে একটা হবে, কিন্তু এখানে সমস্যা হচ্ছে তাহলে তার হচ্ছে কত পর্যায়কাল সেটা বের করতে হবে। তাহলে পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, এখানে 2 পাই বাই ওমেগার মান কত 2 ওমেগা, তাহলে টি ইজ ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা, তাহলে পাই বাই ওমেগা পর্যায়কালের পর্যাবৃত্ত যা একটি সরল দোলগতি নয়। বোঝা গেছে? কত সোজা অ্যানালাইসিস। পরের বলছে অবমন্দন বাড়তে থাকলে পর্যায়কালের কি পরিবর্তন হয়। অবমন্দন বাড়তে থাকলে তাহলে একটা যদি অবমন্দিত, অর্থাৎ এটা আস্তে আস্তে কমছে, এটা আস্তে আস্তে কমছে অবমন্দিত, তাহলে একটা অবমন্দনের সঙ্গে পর্যায়কালের সম্পর্ক হলো 2 পাই বাই রুট ওভার ওমেগা 0 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 2 পাই কনস্ট্যান্ট ওমেগা 0 হচ্ছে, যদি অবমন্দিত না হতো তাহলে তার কৌণিক কম্পাঙ্ক কত সেইটা।
মানে স্বাভাবিক কৌণিক কম্পাঙ্ক কোনটা, আর বি হচ্ছে অবমন্দন ধ্রুবক কি হারে কমছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাই যদি অবমন্দন বাড়তে থাকে, যেহেতু এটা যদি এটার অবমন্দন ভ্যালু যদি, যেহেতু এটা টি, তাহলে প্রপোর্শনাল টু, যদি এখানে ডাইরেক্ট করি 1/b², এই স্কোয়ার রুট কেটে দিলাম, তাহলে 1/b এর সঙ্গে একটা প্রপোর্শনাল করে আছে। তাহলে এবার ওই অবমন্দিত ধ্রুবক যদি বাড়তে থাকে তাহলে কি হবে, তাহলে পর্যায়কাল কি বাড়বে? অবমন্দন ধ্রুবক বাড়তে থাকলে, আচ্ছা, অবমন্দন ধ্রুবক বাড়া মানে হচ্ছে বি এর ভ্যালু কমা, যেহেতু এটা অবমন্দন বলেছে, তাহলে এই বি এর মান কমা মানে হচ্ছে তোমার টি এর ভ্যালু বাড়া, অর্থাৎ পর্যায়কাল বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ সহজ কথায় যদি বলি, অবমন্দন বাড়লে দোলকটি ধীরে ধীরে দুলতে থাকে এবং প্রতিটি দোলন সম্পন্ন করতে তার বেশি সময় লাগে। তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে তার পর্যায়কাল কি হবে, বৃদ্ধি পাবে। বোঝা গেল? তাহলে এটা হবে বৃদ্ধি পাবে। এটা দেখে অনেকে একটু কনফিউশন হবে, আবারও বলছি দেখো, যদি অবমন বাড়ে দোলকটি কি হবে, ধীরে ধীরে দুলবে। যত অবমন্দন বাড়তে থাকবে দোলকটি ধীরে ধীরে দুলতে থাকবে, এবং যত ধীরে ধীরে দুলবে তার পর্যায়কাল কিন্তু তত বৃদ্ধি পাবে। পরবর্তী প্রবলেম দেখো, বলছে বজ্রপাত সৃষ্টি হয় বায়ুচাপের জন্য, বায়ুর মধ্যে তড়িৎ ভঞ্জনের জন্য, ঝড় বৃষ্টির জন্য, নিম্ন তড়িৎ ক্ষেত্রের জন্য। বায়ুর মধ্যে তড়িৎ ভঞ্জনের জন্য হচ্ছে বজ্রপাত হয়। পরের প্রশ্ন দেখো, বলছে অসম একটি ধাতব পরিবাহের দুই প্রান্তে একটি স্থির বিভব প্রভেদ থাকলে পরিবাহী বরাবর যে রাশিটি ধ্রুবক থাকে তা হলো তড়িৎ প্রবাহ। যেমন ধরো একটা কোন একটা 200 ভোল্টের 200 ভোল্টের একটা 240 ভোল্টের একটা কারেন্টের সোর্সের সঙ্গে তুমি তার লাগিয়েছো, তারটা কোথাও মোটা দিয়েছো, কোথাও একটু সরু দিয়েছো, তাতে কি তুমি কারেন্টের ভ্যালুটা সেম পাও না? পাও তো। তো তড়িৎ প্রবাহ সেম থাকবে, যেহেতু তাহলে আই তোমার তড়িৎ প্রবাহ বা আয়ের মান কিন্তু সেম থাকবে। বলেছে একটি তাপ যুগ্ম উৎপন্ন মোট তড়িৎচালক বল নির্ভর করে না। তাপ যুগ্মের ক্ষেত্রে পেল্টের সংযোগ স্থলের উপর নির্ভর করে, পরিবাহী দূরত্ব টংশন গুণকের উপর নির্ভর করে, পেল্টিয়ার গুণাঙ্কের উপর নির্ভর করে, কতক্ষণ ধরে তড়িৎচালক বল চালনা করা হয় তার উপর কিন্তু কোনোভাবে নির্ভর করে না। বোঝা গেছে? তাহলে এখানে নির্ভর করে না বলতে, তাহলে এখানে বি উইল বি দ্য রাইট অ্যান্সার। কিলোওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? ক্ষমতার একক। ক্ষমতা, যেহেতু ক্ষমতা ইজ ইকুয়াল টু পাওয়ার ইজ ইকুয়াল টু কি, ও কিলোওয়াট ঘন্টা বলেছে না। হুম, সরি সরি, এইটা কিলোওয়াট, ওয়াট তো তোমার হচ্ছে ক্ষমতার একক। আহ,
তাহলে কিলোওয়াট ঘন্টা। আচ্ছা, তাহলে আমরা জানি শক্তি বাই সময়। আচ্ছা, এখানে একটু গন্ডগোল হয়েছে, সরি। কিলোওয়াট ঘন্টা। হ্যাঁ, তাহলে আমরা কি জানি, শক্তি ক্ষমতা লিখি প্রথমে, ক্ষমতা ইজ ইকুয়াল টু শক্তি বাই সময়। তাহলে এখানে কি দেওয়া আছে, কিলোওয়াট ঘন্টা, তাহলে ক্ষমতা ইন্টু, তাহলে শক্তি ইজ ইকুয়াল টু ক্ষমতা ইন্টু সময়। ক্ষমতা হচ্ছে কিলোওয়াট, কিলোওয়াট ইন্টু সময়, তাহলে এখানে অ্যান্সার করতে হবে শক্তি। শক্তি উইল বি দা রাইট অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো, বলেছে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র অভিমুখ হয় ওই বিন্দুগামী চৌম্বক ক্ষেত্রের অভিমুখে স্পর্শক বরাবর। পরের দেখো, চৌম্বক ফ্লাক্সের মাত্রা সংকেত কি? চৌম্বক ফ্লাক্সের মাত্রা সংকেত হচ্ছে, দেখো এটা ডিটেলসে বের করা যায়। চৌম্বক ক্ষেত্রের চৌম্বক ফ্লাক্স, তাহলে ধরো আমি মনে করলাম ফ্লাক্স, ফ্লাক্স ইজ ইকুয়াল টু 5b ইজ ইকুয়াল টু ba cos থিটা। তাহলে বি হলো চৌম্বক ক্ষেত্র আর এ হলো ক্ষেত্রফল। তাহলে 5 এর কত হবে, চৌম্বক ক্ষেত্র। তাহলে তার আগে আমাকে বের করতে হবে চৌম্বক ক্ষেত্রের মাত্রা কত হবে। তাহলে আমরা জানি লরেন্স ফোর্স থেকে ফোর্স ইজ ইকুয়াল টু বিল সাইন থিটা। তাহলে যদি আমি বি এর মান বের করি, তাহলে এফ বাই আই এল, তাহলে এফ হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 আর আই হচ্ছে এল, তাহলে দাঁড়ায় হচ্ছে এম টি টু দি পাওয়ার -2 আই -1। তাহলে বি পেয়ে গেছি, আর এরিয়ার তো আমরা জানি, তাহলে এম টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -1 ইন্টু এল স্কোয়ার। তাহলে ফাইনালি যেটা দাঁড়াবে ফ্লাক্সে, এম স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আই -1, এটা আমার দাঁড়াবে 5a, অর্থাৎ চৌম্বক ফ্লাক্সের মাত্রা, তাই তো। পরের প্রশ্নটা দেখো, বলেছে কোনটি সঠিক নয়। ক্যাথোড রশ্মি গ্যাসকে আয়নিত করে, হ্যাঁ করে। ক্যাথোড রশ্মির উপর উত্তপ্ত হয়। ক্যাথোড রশ্মি তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয়, হ্যাঁ বিচ্যুত হয়, কারণ ক্যাথোড হচ্ছে নেগেটিভ, পজিটিভ দ্বারা বিক্ষিপ্ত হবেই। ক্যাথোড রশ্মি চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না। তাহলে ক্যাথোড রশ্মি চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না। কোনটি সত্য নয়? তাহলে এই দুটো তো, এগুলো তো সব সত্য। এবং ক্যাথোড রশ্মি চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না, এর পিছনে যদি রিজন দেই আমি কারণ, হয় না, না হয়। চৌম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় কারণ যখন এটি একটি গতিশীল, তো
তো তার মানে তার উপর একটি চৌম্বক ক্ষেত্রের লরেন্স ফোর্স কিন্তু সে অনুভব করে এবং বিচ্যুত হয়। তাহলে এখানে রাইট অপশন হবে তোমার এইটা, ডি, অপশন নাম্বার ডি। বলেছে ইলেকট্রনের ভর 25% হ্রাস পেলে রিডবার্গ ধ্রুবকের মান কিভাবে পরিবর্তিত হয়। তাহলে আমি যদি রিডবার্গ ধ্রুবক, রিডবার্গ কনস্ট্যান্টের মান দেখি, তাহলে কি পাবো? এম ই কে ই স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই হচ্ছে 4 পাই এইচ গেট কিউ সি। এবার তাহলে দেখো এখানে রিডবার্গ ধ্রুবক কিন্তু এম এর সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, অর্থাৎ যদি 25% হ্রাস পায় তাহলে রেস্ট অফ দা কত থাকবে? 0.75। তাহলে আর তখন হয়ে যাবে 0.75 অফ আর, আর ড্যাশ ইজ ইকুয়াল টু তখন হয়ে যাবে আর প্রপোর্শনাল টু অফ আর। তাহলে রিডবার্গ ধ্রুবকের মান কি হবে? প্রথমের থেকে প্রাথমিক মানে 75% হবে। নিম্নলিখিতের মধ্যে কোনটি অর্ধ পরিবাহী নয়? আর্সেনিক, জার্মেনিয়াম, সিলিকন, এগুলো সবগুলোই। জার্মেনিয়াম, সিলিকন এটা তো সেমিকন্ডাক্টর, বাট আর্সেনিক নট এ সেমিকন্ডাক্টর। এইটা কি? তাহলে আর্সেনিকটা কি? আর্সেনিকটা আমরা ডোপিং এ ইউজ করি। ডোপিং ইউজ করে একটা পেন্টাভ্যালেন্ট বা ট্রাইভ্যালেন্ট তে আমরা এটাকে সেমিকন্ডাক্টরে রূপান্তরিত করি। তাহলে আইস তোমার হচ্ছে এখানে আর্সেনিক একটা হচ্ছে ডোপ্যান্ট বা অপদ্রব্য, সে কিন্তু নিজে একটা অর্ধপরিবাহী নয়। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে আর্সেনিক। বলেছে বিস্তার মডুলেশন অর্থাৎ অ্যামপ্লিটিউড মডুলেশন ইজ ইকুয়াল টু 2fm, মানে হচ্ছে তরঙ্গের কম্পাঙ্ক, 2 ইনটু তরঙ্গের কম্পাঙ্ক, তাই তো? আমরা কি জানি ব্যান্ডউইথ, অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রে ব্যান্ডউইথ ইজ ইকুয়াল টু 2fm, তাই লিখেছি 2fm। পরের প্রশ্নটা দেখো একদম সোজা, এগুলো সব সোজা সোজা কোশ্চেন ছিল। বলছে পরবর্তী তড়িৎচালক বলের কম্পাঙ্ক এফ দেওয়া আছে 100 হার্জ। ওই তড়িৎচালক বলের অভিমুখ উল্টে যায়, উল্টে যায় কখন? একটা টাইম পিরিয়ড তার হাফ করলে সেখানে গিয়ে উল্টে যায়। তাহলে এফ সমান সমান আমরা জানি 1/t, তাহলে টি সমান সমান 1/f, 1/f 1/100 হচ্ছে তোমার টাইম পিরিয়ড। এবার তার যদি আমি হাফ করি তাহলে 1/200 সেকেন্ড অন্তর কিন্তু সে উল্টে যাবে। একদম সোজা সোজা প্রশ্ন। টি এম স্কোয়ার কার একক? টেসলা মিটার স্কোয়ার কার একক? চৌম্বক ফ্লাক্সের একক। পরের প্রশ্ন দেখো, বলেছে একজন বালক এক টুকরো পাথরকে উলম্ব দিকে সর্বোচ্চ এইচ উচ্চতায় ছুঁড়তে পারে। ওই একই পাথরের টুকরোকে একটি প্রাথমিক বেগে সর্বোচ্চ যে আনুভূমিক দূরত্বে ছোড়া যাবে তা হলো। দেখো সর্বোচ্চ আনুভূমিক দূরত্বে ছোড়া যাবে, তাহলে তার প্রজেক্টাইল মোশন ইউজ করতে হবে এবং এই অ্যাঙ্গেলটা দিতে হবে 45 ডিগ্রি, এটা আমরা জানি। তাহলে 45 ডিগ্রি দিলে পরে তবে গিয়ে প্রজেক্টাইল মোশনে সর্বোচ্চ দূরে আমরা পাঠাতে পারি। আর প্রথমেই বলেছে যে এই উলম্ব দিকে ছুটতে পারে, তাহলে এই উলম্ব দিকে যদি ছুটতে পারে তাহলে তার গতিবেগ কত হবে? এইচ উচ্চতায় যদি ওঠে তাহলে 2√2gh। তাহলে এইখান থেকে আমি ভি এর মান পাবো
তাই তো? এবং এখান থেকে আমি ভি এর মান পাবো, আর হচ্ছে প্রজেক্টাইল মোশন থেকে আমি পাবো, তাহলে আর মনে করি সর্বোচ্চ অনুভূমিক দূরত্ব ইকুয়াল টু ভি স্কোয়ার, মানে এখানে ইউ স্কোয়ার, তাহলে এটা ছুটতে পারে না, ছুটছে, তাহলে ধরো এর প্রাথমিক বেগ, সরি এর প্রাথমিক বেগই তো ইউ, তাহলে এখানে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই হয় তোমার সি, তাহলে এইখান থেকে আমি এইটা পেয়ে যাব, মানে √2gh। কারণ কি, এ যতটা বেগে ছুটতে পারবে আনুভূমিক ভাবে সেই ভেলোসিটি দিয়েই তো এই প্রজেক্টাইল মোশনের সেই ভেলোসিটিটাই তো প্রাথমিক ভেলোসিটি ওর থাকবে। একই বালক একই টুকরো যদি হয় তাহলে সেমই হবে। তাহলে এক্ষেত্রে যে আর এর ভ্যালু হবে সেটা কত দাঁড়াবে, এবং অ্যাঙ্গেল হতে হবে 45 ডিগ্রি, 45 মানে 2 থিটা মানে 1, সাইন 90 ডিগ্রির মান হয়ে যাবে তখন 1, তাহলে আর এর মান দাঁড়াবে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ইউ স্কোয়ার বাই জি, আর ইউ স্কোয়ার হচ্ছে 2gh বাই হচ্ছে জি, তাহলে 2h উইল বি দ্য রাইট অ্যান্সার। এখানে এইচ ক্যাপিটাল এইচ দিয়েছে, তাহলে এখানে হবে ক্যাপিটাল এইচ, ক্যাপিটাল এইচ, ক্যাপিটাল এইচ, তাহলে আর সমান সমান হবে 2h। বুঝা গেছে? পরের প্রশ্নটা দেখো কি ছিল, বলে যদি মুখ্য কোয়ান্টাম সংখ্যার সর্বাধিক মান n হয় তাহলে উপস্থিতিতে মৌলিক পদার্থের সংখ্যা, তাহলে প্রকৃতিতে উপস্থিত মৌলিক পদার্থ n = 3 হলে তাহলে প্রথম কক্ষপথে দুটো, তারপরে 8টা, তারপরে 18টা, তাহলে টোটাল হচ্ছে 28টা। তাহলে প্রথম কক্ষপথে দুটো, আমরা জানি পরেরটাতে 8টা, তারপরে তো 18টা, তাহলে টোটাল হচ্ছে 28টা, তাহলে 28টা উইল বি রাইট অ্যান্সার। বোঝা গেল? ও তাহলে থ্যাংক ইউ, আজকের মকটা এখানে শেষ হলো। আশা করি প্রত্যেকটা প্রশ্ন বুঝতে পেরেছো। যদি কোনোখানে কোনো প্রশ্নের প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। সেশনটাকে যত পারো শেয়ার করো, কারণ শুধু নিজে পড়লে তো নয়, সবাইকে পড়ার সুযোগ করে দিও। যেহেতু ফ্রিতে এত ভালো কন্টেন্ট, এত ভালো মক টেস্ট হচ্ছে, এগুলো সবাইকে জানা প্রয়োজন। আর যত তুমি দান ধ্যান করবে তত তোমার মনটা মহান হবে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, ততক্ষণ তোমরা ভালো করে পড়াশোনা করো, আর সকলের তো সফলতা প্রত্যেক দিনের মতো প্রার্থনা করি। আর এর সমস্ত নোটস পত্র কিন্তু সব টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। তো যারা যারা টেলিগ্রাম গ্রুপে এখনো যুক্ত হয়নি, তারা টেলিগ্রাম গ্রামে গিয়ে যুক্ত হয়ে যাও, এবং আমাদের চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দাও। একটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, আর কি তোমাদের কাছে আশা করবো বলো? ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের মক টেস্ট নাম্বার 16। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, টাটা।